ফিরে এলাম বিরতির পরে। চ্যানেল ওয়ানে আজকে বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন সাহিত্যিক নলিনী বেরা। নলিনীদা, আপনি শুরু করেছিলেন কবিতা লিখে। এই কিছুক্ষণ আগেই কবি সুবোধ সরকারের সঙ্গে কথা হচ্ছিল যে আপনার কবিতায় নাকি উনি বললেন যে প্রথম দিকে তো আমরা ওনার কবিতাই পড়তাম। নলিনী দা বলেন দেখলাম। তো আপনার কবিতা একটা যদি আমাদের আপনি পড়ে শোনান। এখনো তো কবিতা আপনি লেখেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লিখি, এবং সত্যি কবিতা দিয়েই শুরু করেছিলাম জীবনটা। এবং আমার প্রথমেই মনে হয়েছিল, কারণ এই সমস্ত পুঁথিপত্র ইত্যাদি দিয়ে ওর যা লেখন ভঙ্গিমা বা ওগুলো যখন মুখে কথকথার আকারে মানে পরিবেশন হতো, যেমন আমার বাবাই একজন কথক ছিলেন। আচ্ছা, আমরা আগে কবিতাটা শুনে নিই। হ্যাঁ, আমরা তোমার কথাই যাবো। আচ্ছা আচ্ছা। কিন্তু সাংঘাতিক পারিবারিক ঐতিহ্য, আপনি যা বলছেন একেবারে শিকড় থেকে রস সঞ্চার করেছেন আপনি। ছিটকিনি খুলে দাও, এই দণ্ডে পিছল জ্যোৎস্নায় থুবড়ে মুখ, শুয়ে রব ঘাসের ডোবাবো শিশিরে জিহবা, যদি দাও খুলে দাও তবে। চাঁদ এসে নুয়ে পড়ে গ্রিলে থাবড়ায়, নখরে ডাকে আয় চলে আয়। কাকে ছেড়ে কোথায় জোড়াবো, কি আছে আমার বলো, এইটুকু শেষ হয়ে গেলে খালি গা উদম পা ছিন ছাতুর করে নদী জলে মিশে পাথর পাথর হয়ে গড়াতে গড়াতে যাব। যদি ছিটকে উঠে ভেঙে পড়ি জলে, তর্পণে তোলো ছিটকিনি খুলে দাও, এই দণ্ডে পিছল জ্যোৎস্নায় থুবড়ে মুখ, শুয়ে রব ঘাসে ডোবাবো শিশিরে জোবা। বলো হে নলিনী বলো, ডাক দিলে নিরজনে ওই চাঁদ, কি হবে উপায়। মরণ চুয়ায় উড়ে ঘুরে পড়ে আলো ছায়াকার, পড়ে পাতা পুষ্প, পড়ে অঞ্জলি তোমার, জলাঞ্জলি করো পুটে। দাও ঝাঁপ দাও দাও মোহ গর্তে মহাগর্ভে, সে দিয়ে থেকো না কেটে যায় প্রহরে প্রহর। উঠে এসো এই বেলা, বেলপত্র নাও বলো, এত পত্রাঞ্জলি ওই। শূন্যে উড়ে যায় ধুম পড়ে থাকে ঠুনকো সরা, ভোগের মালসাটি এসো হে নলিনী। ছিঁড়ে খুঁড়ে দড়ি দড়া অযুত অর্গল, এসো তুমি চাঁদকে মাথায় নিয়ে মাঠে, ভুঁড়ি দাস আর তুমি দৌড়তে পারো না। বাহ, খুব ভালো। এ তো ইয়েকে নিয়ে লেখা একবারে। সুনীল দাদা বলতেন তো যে নিজের জীবনকে বিষয়বস্তু করে তুলতে হবে কবিতায়। আপনি কবিতা থেকে গদ্যে এলেন কেন? দেখো, এই কবিতায় আসাটা যে প্রসঙ্গে বলছিলাম, যে আমাদের ওই সমস্ত পুঁথিপত্রে বললেন আপনি বাবা প্রয়ার ছন্দে বাবা কথকথা করতেন, এবং এই কথকথা করা মানেই রামায়ণ মহাভারত বা শ্রীমদ্ ভাগবত বা ইত্যাদি ওই সমস্ত পুঁথিপত্র পাঠ করা। সেই পাঠ করার সময় একটা সুর ভাসতেন উনি, সেই সুরটা কিন্তু আমার আজীবন থেকে গেছে। ফলে এই যে রিলিক্যাল এটা কবিতা, এটা কিন্তু ওইতে সেই সুরটা অদ্ভুত ছিল। আপনি কলেজে পড়েছেন কোথায়? কলেজে পড়েছি আমি, প্রথমে ভর্তি হয়েছিলাম মেদিনীপুর কলেজে, কারণ আমাদের ওই আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না, একেবারেই দরিদ্র পরিবার। পরে কি এমএ করেছেন না করেননি? না, করেছি। এবারে ওইখানে ভর্তি হয়েছিলাম প্রথমে, যদিও আমি বিজ্ঞান নিয়ে পড়েছিলাম, সায়েন্স আমাদের স্কুলে প্রথম এসেছিল সায়েন্স, সেখানে ভর্তি হয়েছিলাম। এবং পাশ করার পরে আমি ওই বছরে কিন্তু জেলাতে প্রথম হয়েছিলাম। ওই যা নাম্বার পেয়েছিলাম, পড়াশোনায় খুব একটা খারাপ ছিলাম না। তারপরে ভর্তি হয়েছিলাম মেদিনীপুর কলেজে। মেদিনীপুর কলেজে বাংলাতে অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম, এবং কিছুদিন পড়াশোনা করার পর বাংলা বেশ ভালোই লাগছিল, যেহেতু বরাবরই একটা ভালোবাসা ছিল, সাহিত্যের প্রতি টান ছিল। সাহিত্য তখন বুঝতাম না কি, সংস্কৃতির প্রতি ছিল। ফলে এরকম টানে বাংলাতেই ভর্তি হয়েছিলাম, এবং যথারীতি আমার অধ্যাপকেরা আমার এই দুরবস্থা দেখে আমাকে যাতে ছেলেটা ঠিক করতে পারে, ওরা সাহায্য বলতে আমাকে নানা রকম টিউশন জোগাড় করে দিতেন।
এভাবে পড়তেন। পড়তে পড়তে তারপরে মানে জনৈক অধ্যাপক, তার জানতাম না, তার প্রীতম মুখোপাধ্যায় বলে, তিনি ক্যালিফোর্নিয়াতে ডিফিল করতে গেছিলেন। ফিরে এসে একদিন আমাকে হঠাৎ ডাকলেন, ডেকে বললেন যে আরে তুমি তো বিজ্ঞান নিয়ে এত ভালো রেজাল্ট করেছো, হঠাৎ বাংলা নিয়ে পড়ছো কেন, কি করবে জানো বাংলার অবস্থা? বলে তুমি যদি কলকাতা যাও কখনো এবং কাগজের ঢিল ছুঁড়ে যদি জনসমাগমের মধ্যে ফেলো, তাহলে দেখবে যার মাথায় একটা টুকরো পড়লো সে হয়তো বাংলা অনার্স অথবা এমএ। তা এইভাবে তিনি আমাকে বলেছেন তুমি এক কাজ করো, তুমি বাংলা ছেড়ে দিয়ে ফিজিক্স নিয়ে আমার কাছে চলে এসো, ফিজিক্সে ভর্তি। আমি বললাম স্যার এতদিন পরে, তখন 6 মাস প্রায় অতিক্রান্ত। তারপরে ভর্তি উনি করে দিলেন, কিন্তু আমি ফিজিক্সে চলে এলাম। তখন এত কড়াকড়ি ছিল না। হ্যাঁ, ফিজিক্সে ভর্তি হয়ে গেলাম, পদার্থবিদ্যা নিয়ে। আর ম্যাথমেটিক্স তো ছিলই, আর বিজ্ঞান রসায়ন ছিল, কেমিস্ট্রি। একদিন ল্যাবরেটরিতে ওই রকম পরীক্ষা করতে গিয়ে হঠাৎ ওখানে বোমা ফাটে আর কি। তখন নকশাল পিরিয়ড চলছিল, ফলে আমরাও সেই আন্দোলনের মধ্যে ব্যক্তিগতভাবে আমি জড়িয়ে পড়েছিলাম। পরবর্তী সময় আমাদের নামে মানে সমন জারি হয়, আমরা অ্যাবসকন্ড হয়ে যাই, আমিও পালিয়ে যাই গ্রামে। তারপরে গ্রামে গিয়ে পড়াশোনা এহবাজ্য, তখন একটা স্কুল বানিয়েছিলাম জুনিয়র হাই স্কুল বলে, তাতেই মাস্টারি করতাম। এইভাবে প্রায় 2 বছর কেটে গেছিল। পরে আমারই স্কুলের মাস্টারমশাইরা এসে বললেন যে এইভাবে তুমি জীবনটা নষ্ট করবে, তার থেকে চলো তোমাকে আমরা আবার ভর্তি করে দিই, তুমি মেদিনীপুর কলেজে নাই যাও, তুমি ঝাড়গ্রাম রাজ কলেজে ভর্তি। বাহ! সেই ঝাড়গ্রাম রাজ কলেজে ভর্তি হলাম, এবং তখন সত্যি সত্যি এরকম একটা আন্দোলনের সময়, এবং ওই ঝাড়গ্রাম রাজ কলেজের ছাত্রছাত্রীরাও অনেকটা জড়িয়েছিল, আমি তো ছিলামই। তারপরে এই সময় আমরা আমাদের যে স্লোগানটা ছিল সেটাও এইরকম, যে এই শিক্ষা ব্যবস্থা মানি না, ইত্যাদি ইত্যাদি, বা এই মানে মানে সমাজে যা যা প্রচলিত। এবারে বইমেলায় কি বই বেরোচ্ছে আপনার? বইমেলা তো বই বেরোচ্ছে, আমার বোধহয় খানতিনেক বই বেরোবে। গল্প উপন্যাস আছে? হ্যাঁ, একটা উপন্যাস তো আছেই, সেই উপন্যাস জল ঝিঁঝরি নামে একটা উপন্যাস, জল ঝিঁঝরি কারাবার করছে। হ্যাঁ, এটা দেশ পাবলিশিং বেরোচ্ছে, ওরাই বের করছে। বেশ, জীবন আর সাহিত্যের এরকম আকর্ষণীয় অনেক তথ্য বাকি রয়ে গেছে। আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির উপরে, কেউ যাবেন না।